বার্সেলোনা। এটা শুধুমাত্র একটা ফুটবল ক্লাব না, কিছু মানুষের জন্য এটা হচ্ছে ইমোশন। ছোটোর থেকে আমরা এই ক্লাবের জন্য অনেক বড় বড় লেজেন্ডদেরকে খেলতে দেখে আসছি, যেরকম মেসি, নেইমার, সুয়ারেস, রোনালদিনিও, R9, ইয়োহান ক্রয়ফ, ইনিয়েস্তা, জাভি। কিন্তু আমরা কি জানি এই ক্লাবের ইতিহাসের শুরুটা কেমন ছিল? যে ক্লাবের জন্য খেলা প্রত্যেকটা প্লেয়ারের ড্রিম থাকে, কিভাবে এই বার্সা হলো। দ্যাটস ওয়াই আমি এই সিরিজটা বানাতে যাচ্ছি, যার নাম হচ্ছে লেগেসি অফ দ্য গ্রেটেস্ট ক্লাবস। এখানে আমি দুনিয়ার যত বড় বড় ক্লাব আছে তাদের হিস্টোরি নিয়ে কথা বলবো। আর এই সিরিজের ফার্স্ট ভিডিওই হচ্ছে বার্সেলোনাকে নিয়ে। তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট কোন ক্লাবকে নিয়ে এই সিরিজটা বানানো যায় ওটা কমেন্ট করে দিও। সো বিফোর স্টার্টিং দ্য অ্যাকচুয়াল বার্সেলোনা হিস্ট্রি, তোমাদেরকে একটু জিওগ্রাফিক্যাল আইডিয়া দেওয়া উচিত যাতে তোমাদের ভিডিওটা বুঝতে ইজি হয়, কারণ এই ভিডিওর মধ্যে অনেক জিওগ্রাফিক্যাল জিনিসও আসবে যেটা তুমি যদি না জানো তোমার ভিডিওটা বুঝতে একটু ডিফিকাল্টিস হইতে পারে। ক্যাতালুনিয়া হচ্ছে একটা শহর যেটার ক্যাপিটাল হচ্ছে বার্সেলোনা। অ্যান্ড এই ক্যাতালুনিয়ানরা সবসময় নিজেদেরকে আলাদা করে দেখে স্পেন থেকে, যার কারণে এই ক্যাতালুনিয়াতে অলওয়েজ সিভিল ওয়ার লেগেই থাকে। আর এই জিনিসটা বার্সার হিস্টোরির মধ্যে অনেক ইফেক্ট ফেলেছে, যা আমরা আজকের ভিডিওর মধ্যেও দেখতে পারবো। সো বেশি কথা না বলে লেটস লার্ন অ্যাবাউট one of the most complete European team in football history, which is Football Club de Barcelona. একজন সুইস বিজনেসম্যান যার নাম ছিল কিনা হান্স গ্যাম্পার, ওনার অবদান হয়তো বার্সেলোনা ফুটবল ক্লাবের জন্য সব থেকে বেশি, কারণ এই লোকটাই হচ্ছে বার্সেলোনাকে ফাউন্ড করে। ইন অক্টোবর 2022 1899-এ হান্স গ্যাম্পার একটা অ্যাডভার্টাইজমেন্ট প্লেস করে লস ডেপোসে। লস ডেপোস হচ্ছে একটা স্পোর্টস ম্যাগাজিন যেটা কিনা স্পেনের মধ্যে খুবই পপুলার ছিল। আর ওইখানে হান্স গ্যাম্পার একটা চিঠি পাঠায় যেখানে লেখা ছিল হান্স গ্যাম্পার একটা ফুটবল টিম তৈরি করার চেষ্টা করছে যেখানে তার ফুটবল প্লেয়ার্স দরকার, আর কেউ যদি ফুটবলে ইন্টারেস্টেড হয়ে থাকে তাহলে তার সাথে যোগাযোগ করতে। আর হান্স গ্যাম্পার খুবই পজিটিভ একটা রেসপন্স পায়। 11 জন প্লেয়ার হান্স গ্যাম্পারের সাথে এসে দেখা করে, যার মধ্যে থেকে ছিল ওয়াল্টার ওয়াইল্ড, যে কিনা বার্সা ফুটবল ক্লাবের হিস্টোরির মধ্যে সবার প্রথম প্রেসিডেন্ট। আর এই 11 জন মিলে একটা ফুটবল টিম ফর্ম করে, যার মধ্যে থেকে হান্স গ্যাম্পারও একজন প্লেয়ার ছিল। আর এই টিমের নাম রাখা হয় ফুটবল ক্লাব বার্সেলোনা। বার্সেলোনার শুরুটা খুবই ভালো হয়। বার্সেলোনা নিজের লোকাল এবং ন্যাশনাল লিগের মধ্যে খুবই ভালো করছিল। ইন 1901 বার্সেলোনা নিজের প্রথম চ্যাম্পিয়নাল দে কাতালুনিয়া এবং কোপা দেল রে খেলে। আর ওই বছরে বার্সেলোনা কোপা মাকায়া হেরে যায় হিস্প্যানিয়া এসির কাছে। কিন্তু এর পরের বছরে বার্সেলোনা কোপা মাকায়া জিতে যায়, যেটা কিনা ক্লাবের হিস্টোরিতে ফার্স্ট ট্রফি ছিল। এরপরে 1902-এ বার্সেলোনা নিজের ফার্স্ট কোপা দেল রে ফাইনাল খেলে, যেটা কিনা বিস্কায়ের সাথে হেরে যায়। বিস্কায়া হচ্ছে অ্যাটলেটিক ক্লাব এবং বিলবাও এর একটা কম্বাইন্ড টিম, যেটার মধ্যে বিলবাও আর অ্যাটলেটিকের প্লেয়াররা একত্র হয়ে খেলতো। আর এই টিমের সাথে বার্সেলোনা কোপা দেল রের ফাইনাল হেরে যায়। আর এর অনেক বছর বার্সেলোনা কোনো কিছু জিততে পারে না আর ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রাগল করে, যার কারণে 1908 সালে হান্স গ্যাম্পার, যিনি কিনা পরবর্তীতে তার নাম চেঞ্জ করে হান্স গ্যাম্পার থেকে জুয়ান গ্যাম্পার করে দেয়। আর অনেক বার্সেলোনা ফ্যানই জুয়ান গ্যাম্পারকে চিনবে, বিকজ প্রত্যেকটা সিজনের শুরুতে বার্সেলোনা জুয়ান ট্রফি নামে একটা ট্রফি খেলে এই জুয়ান গ্যাম্পারকে ট্রিবিউট করার জন্য। আর উনি ফিউচারে গিয়ে নিজের নাম চেঞ্জ করে হান্স গ্যাম্পার থেকে জুয়ান গ্যাম্পার করে দেয়। তো উনি 1908 সালে বার্সেলোনার প্রেসিডেন্ট হয়, বিকজ বার্সেলোনা খুবই ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছিল। এবং জুয়ান গ্যাম্পার বলে, বার্সেলোনা ফুটবল ক্লাব কখনো মরতে পারে না, আর আমি থাকতে বার্সেলোনা ফুটবল ক্লাবকে মরতে দিব না। আমি নিজে সর্বোচ্চ ট্রাই করব বার্সেলোনা ফুটবল ক্লাবকে জীবিত রাখার। ক্লাব প্রেসিডেন্ট হয়ে ফাইন্যান্সিয়ালি আমি রেসপন্সিবিলিটি নিলাম বার্সেলোনাকে অ্যালাইভ রাখার। তারপরে 1908 থেকে 1925 পর্যন্ত জুয়ান গ্যাম্পার বার্সেলোনার প্রেসিডেন্ট ছিল। আর এই 1908 থেকে 1925 পর্যন্ত জুয়ান গ্যাম্পার বার্সেলোনার জন্য অনেক কিছু করে গিয়েছে। বার্সেলোনার জন্য একটা স্টেডিয়াম বিল্ড করে এবং
একটা স্টেবল ইনকামের ব্যবস্থা করে। এর বদলতে বার্সেলোনা 1909-এ ক্যাম্প দে লা ইন্ড্রেস্টিতে মুভ আউট করে, যেটার ক্যাপাসিটি ছিল 8,000। আর এই খুশিতে বার্সেলোনা নিজের ফার্স্ট লোগো বানায়, যেটার জন্য একটা কন্টেস্ট কন্ডাক্ট করেছিল, যার মধ্যে থেকে কার্লেস কোমামালা এই কম্পিটিশনটা জিতে যায়। আর এখানেই আমরা বার্সেলোনার ফেমাস লোগোটা দেখতে পারি, যেটা কিনা মাইনার চেঞ্জেসে এখনও বার্সেলোনা ইউজ করে আসছে। বার্সার এই নতুন স্টেডিয়ামটা বার্সার সাকসেসে অনেক কি রোল প্লে করে। 1909 থেকে 1911 পর্যন্ত টানা 3টা চ্যাম্পিয়ন্স দে ক্যাতালুনিয়া জিতে, আর 4 বছরের মধ্যে 3টা কোপা দেল রে জিতে 1910 থেকে 1913 পর্যন্ত। অ্যান্ড শুধু এটা না, বার্সেলোনা প্রিনিস কাপ জিতে, যেটা কিনা ইউরোপের আর্লিয়েস্ট কম্পিটিশনগুলোর মধ্যে থেকে একটা ছিল। আর এটা শুধু একটা না, 4টা জিতে 2010 থেকে 2013 পর্যন্ত। আর এই ইউরোপিয়ান কম্পিটিশনটার মধ্যে মার্কা হিস্প্যানিয়া আর ফ্রান্সের কিছু রিজন একসাথে মিলে একটা ইউরোপিয়ান কম্পিটিশন ফর্ম করেছিল, যা কিনা বার্সেলোনা খুবই ডমিনেট করে। এত সাকসেসের পরে জুয়ান গ্যাম্পার 1917 সালে জ্যাক গ্রিনওয়ালকে বার্সার ফুল টাইম কোচার করে দেয়। এই সময়টাতে বার্সেলোনা নিজের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ থেকে ক্যাতালান করে দেয়, গ্র্যাজুয়ালি ইনভলভ হয়ে যায় এ ইম্পর্টেন্ট সিম্বল অফ ক্যাতালান আইডেন্টিটির, যার কারণে অনেক ফ্যান্সদের কাছে বার্সেলোনার হার জিত কোনো মাইনে রাখতো না, কারণ তারা বার্সেলোনাকে নিজের আইডেন্টিটির পার্ট মনে করত, যেহেতু বার্সেলোনা পুরা ক্যাতালানদেরকে নিজের হয়ে রিপ্রেজেন্ট করছে। তারপর জুয়ান গ্যাম্পার 1922-এ আরেকটা ক্যাম্পেইন লঞ্চ করে, যে জায়গাতে 20,000 মানুষ রিক্রুট করে। আর এই মেম্বারগুলোই বার্সেলোনাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করে নতুন একটা স্টেডিয়ামে মুভ আউট করার জন্য, যার নাম ছিল লেস কোতেস। অ্যান্ড এই লেস কোতেসের শুরুতে ক্যাপাসিটি ছিল 30,000, যা কিনা 1940 সালে এক্সপ্যান্ড করে 30,000 থেকে 60,000 করে ফেলে। আর এই সময়টাতে বার্সেলোনার গোল্ডেন এজ চলতেছিল, কারণ এই টাইমে বার্সেলোনার কোচ ছিল জ্যাক গ্রিনওয়াল্ড, আর এই টিমের প্লেয়ারগুলো ছিল সাগি বারবা, রিকার্দো জামুরা, জোসেফ সামিটিয়ার, ফিলিক্স সিসুমাগা এবং ফ্রান্স প্লাটকো, যারা কিনা বার্সেলোনাকে 1919 থেকে 1928 পর্যন্ত 10টার থেকে 9টা চ্যাম্পিয়ন্স দে কাতালুনিয়া জিততে সাহায্য করে, আর 2টা কোপা দেল রে জিতায়, যা কিনা 1920 থেকে 1922 পর্যন্ত। এবং এই জুয়ান গ্যাম্পারের এরাতে বার্সেলোনা টোটাল 21টা ট্রফি জিতে, যার মধ্যে থেকে 11টা চ্যাম্পিয়ন দে কাতালুনিয়া, 6টা কোপা দেল রে এবং 4টা প্রিনিস কাপ ছিল। এরপরে শুরু হয় বার্সার ইতিহাসে ওয়ান অফ দ্য ডার্ক ফেস। 1925 সালে বার্সেলোনা স্টেডিয়ামের মধ্যে একটা প্রোটেস্ট হয় প্রিমিও দে রিভারার এগেনস্ট, যে কিনা স্পেনের ডিক্টেটর ছিল ওই সময়ের। এবং এই প্রোটেস্টার জন্য কি হয়, 6 মাসের জন্য বার্সেলোনাকে ফুটবল খেলার থেকে ব্যান করে দেয়। এইসব কারণে জুয়ান গ্যাম্পারকেও বার্সেলোনার প্রেসিডেন্সিয়াল পদ থেকে সরে দাঁড়াতে হয়। আর এই সময়টাতে বার্সেলোনা ফাইন্যান্সিয়ালি এবং সব দিক দিয়েই খুবই স্ট্রাগল করছিল, কারণ স্পেনের সরকার ক্যাতালুনদের বিপক্ষে ছিল, আর বার্সেলোনাকে সবভাবেই দমিয়ে রাখার চেষ্টা করেছে স্পেনের সরকার, যার ফলে 1930 সালে জুয়ান গ্যাম্পার সুসাইড কমিট করে। আর জুয়ান গ্যাম্পার মরার পরে বার্সেলোনার আরও ডিক্লাইন হতে থাকে। তারপর 1931 থেকে 1939 সাল পর্যন্ত স্পেনে সিভিল ওয়ার লেগেছিল, যার কারণে বার্সেলোনার মধ্যে পলিটিক্যালি ঝামেলা লেগেই থাকতো। স্টিল এই সিভিল ওয়ার এবং পলিটিক্যালি ঝামেলার পরেও বার্সেলোনা চ্যাম্পিয়ন্স দে ক্যাতালুনিয়া জিতে 1931 সালে, 32 সালে, 34 সালে, 36 সালে এবং 38 সালে। কিন্তু ন্যাশনালি বার্সেলোনা কোনো কিছু জিততে পারে নাই, এক্সেপ্ট একটা মেডিটেরিয়ান লিগ বাদে। তারপর এইসব সিভিল ওয়ারের মাঝখানে 1936 সালে বার্সেলোনা এবং অ্যাথলেটিক বিলবাওয়ের কিছু প্লেয়াররা মিলে সিভিল ওয়ারে নিজেকে ইনলিস্ট করে, যেখানে তারা এই সিভিল ওয়ারের এগেনস্টে ছিল, এই সিভিল ওয়ারের এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছিল। আর এইসবের মাঝখানে আবার একটা মর্মান্তিক জিনিস হয়, জোসেফ সানওয়াল, যে কিনা ওই টাইমে বার্সেলোনার প্রেসিডেন্ট ছিল, তাকে হত্যা করে ফেলে স্প্যানিশ ডিক্টেটরের রিজিমরা। আর উনি বার্সেলোনার ইতিহাসে একটা মাটির হয়ে এখনও বেঁচে আছে। তারপর 1937-এ বার্সেলোনার টিম ইউনাইটেড স্টেট এবং মেক্সিকোর ট্যুরে যায়, যেখানে তাদেরকে খুব ভালোভাবে রিসিভ করা হয় এবং পলিটিক্যালি সমস্যার কারণে বার্সেলোনাকে ফাইন্যান্সিয়ালিও সিকিউরিটি দেওয়া হয়। তারপর আবার যখন বার্সেলোনার টিম লোকালি স্পেনে খেলতে যায়, ওই জায়গাতে পলিটিক্যালি রেবেলিয়ানদের অপারেশনের শিকার হয়, যার কারণে বার্সেলোনার মোস্ট অফ দ্য প্লেয়ার অ্যাসাইলাম নেয় ফ্রান্স এবং মেক্সিকোতে।
আর তোমরা এই জিনিসটা একবার ইমাজিন করো, একটা টিমের প্লেয়ারগুলা অন্য দেশে চলে যাচ্ছে বিকজ তারা নিজের দেশের মধ্যে অপারেশনের শিকার হচ্ছে। আর এই কারণে বার্সেলোনার টিমের মধ্যে বাকি যে প্লেয়ারগুলো ছিল তাদেরও কষ্ট হয়ে যায় ট্রফি জেতার জন্য। আর এইগুলো শুনে তোমার যদি মনে হয় বার্সেলোনা তো অনেক অপারেশন এবং অনেক ডিফিকাল্ট টাইম ফেস করছে, এখন আমি যা বলতে যাইতেছি ওগুলোও এটার সামনে কিছু না। 1938 সালে লিটারালি বার্সেলোনার উপর ইতালিয়ান এয়ারফোর্স বম ফেলে দেয়, লিটারালি এরিয়ালি বম্বার্ডমেন্ট করে বার্সেলোনাকে পুরাটা ধ্বংস করে দেয়, যার মধ্যে থেকে 3000 মানুষ মারা যায়। আর বার্সেলোনাকে যতভাবে অপ্রেস করা যায় সবভাবে অপ্রেস করা হয়, যার কারণে বার্সেলোনার যে জায়গাতে স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 30,000 আর 20,000 মেম্বার, ওই জায়গাতে মাত্র 3,500 মানুষই যারা কিনা বার্সেলোনার আলট্রা ফ্যান ছিল তারাই জাস্ট অবশিষ্ট রয়ে যায় মেম্বার হিসেবে। আর ক্যাতালুনিয়া রিলেটেড যত কিছু ছিল সাইন, সিম্বল, ফ্ল্যাগ সব কিছু ব্যান করে দেওয়া হয় এবং আমরা যে বার্সেলোনার ক্রেস্টের মধ্যে একটা ক্যাতালুনিয়ার ফ্ল্যাগ দেখি ওইটা পর্যন্ত ব্যান করে দিয়েছিল। এবং নট জাস্ট এটা, ক্যাতালুনিয়ার যত টার্মস যত কিছু আছে সবই তারা ব্যান করে দেয়। আর এফসি বার্সেলোনার নিজের নাম চেঞ্জ করে ক্লাব দে ফুটবল বার্সেলোনা করতে হয়েছিল, যেটা কিনা একটা স্প্যানিশ টার্ম রাদার দেন এ ক্যাতালুনিয়ান। 1943-তে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এগেনস্টে কোপা দেল রের সেমিফাইনাল ফেস করতেছিল। ফার্স্ট লেগে বার্সেলোনা কমফোর্টেবলি 3-0 জিতে যায়, কিন্তু যখন সেকেন্ড লেগ হয় এটা নিয়ে এখন একটা মিস্ট্রি রয়ে গিয়েছে। তখনকার যে ডিক্টেটরশিপ ছিল তারা চাচ্ছিল না রিয়াল মাদ্রিদের এগেনস্টে বার্সেলোনা জিতুক, কারণ রিয়াল মাদ্রিদের সাথে ডাইরেক্ট লিঙ্ক ছিল ডিক্টেটরশিপের, আর ডিক্টেটরশিপ চায় নাই রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা ফাইনাল খেলুক। তো এরকম নিউজ আছে যে ওই ম্যাচের মধ্যে ডিক্টেটররা ইন্টারফারেন্স করছে, যে পুলিশ আছে বার্সেলোনার প্লেয়ারদেরকে গিয়ে ডিরেক্ট থ্রেট দেয়, তোমরা যদি আজকের ম্যাচে ভালো খেলো তাহলে তোমাদের জন্য ভালো হবে না, সো তোমাদের জন্য ভালো এটাই তোমরা আজকের ম্যাচটা হেরে যাও রিয়াল মাদ্রিদের এগেনস্টে। যার পরে বার্সেলোনার ওই ফেমাস ডিফিটটা রিয়াল মাদ্রিদের এগেনস্টে আসে 11-1-এর। আর এটা খুবই ইজি টু বিলিভ, কারণ ওই সময় বার্সেলোনার এগেনস্টে অপারেশন লেগেই ছিল। আর এইসব ডিফিকাল্টিসের সত্ত্বেও বার্সেলোনা 1940s এবং 1950s-এ ভালো রকমই সাকসেস টেস্ট করতে পারে। জোসেফ সেমেটিয়ার, যে কিনা ওই টাইমে বার্সেলোনার কোচার ছিল, উনি 1945-এ বার্সেলোনাকে লা লিগা জিতায় প্রথমবার 1929-এর পর। আর 16 বছর এত একটা লম্বা সময়ের পর বার্সেলোনা ফাইনালি লা লিগা জিততে পারে। আর এরপরে 1948 আর 1949-এর মধ্যে বার্সেলোনা লা লিগা জিতে। 1950-এ লার্জিও কাবালাকে বার্সেলোনা সাইন করে, যিনি কিনা একটা ইম্পর্টেন্ট ফিগার হয় 1950s-এ বার্সেলোনার সাকসেসের। তো কোচার ফার্ডিনান্ড ডৌচিক এবং লার্জিও কাবালা মিলে 5টা ট্রফি জিতায় বার্সেলোনাকে, যে জায়গাতে 1953-তে বার্সেলোনা কোপা দেল রে এবং লা লিগা 2টা এগেন জিতে। আর এখন আসি আমরা 1957-এ, যেখানে বার্সেলোনার একটা স্লোলি অ্যান্ড স্টেডিলি রাইজ হওয়া শুরু করে। বার্সেলোনার যে একটা স্বপ্ন ছিল বড় স্টেডিয়ামের, তা 1953 সালে পূরণ হয়ে যায়। বার্সেলোনা ক্যাম্প নিউ বিল্ড করে, যার কারণে বার্সেলোনার ফাইন্যান্সে খুবই হিট দেয়। ওই কারণে বার্সেলোনা ওই সিজন কোনো প্লেয়ার সাইন করতে পারে না। আর ওই জায়গাতেই এমার্জেন্স হয় কাল্ট হিরো লুইস সুয়ারেজের। আমরা যে লুইস সুয়ারেজকে চিনি এটা ওই লুইস সুয়ারেজ না, এটা হচ্ছে অ্যাকচুয়াল লুইস সুয়ারেজ, যে কিনা বার্সার ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ছিল। আর 1949 সালে লুইস সুয়ারেজ ইউরোপিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার জিতে, যেটা কিনা এখন আমরা ব্যালন ডিওর নামে চিনে থাকি। 1960s-এ মোস্টলি রিয়াল মাদ্রিদেরই ডমিনেশন ছিল, স্টিল হিরেরা, যে কিনা দ্যাট টাইম বার্সেলোনার কোচার ছিল, এবং লুইস সুয়ারেজ মিলে বার্সেলোনাকে 1949 সালে ন্যাশনাল ডাবলস জিতায় এবং লা লিগা এবং ফেয়ার্স কাপ জিতায় 1960 সালে এবং 61 সালে। কিন্তু বার্সেলোনার সবথেকে বড় অ্যাচিভমেন্ট যেটা ছিল ওই বছর, রিয়াল মাদ্রিদকে ইউরোপিয়ান কাপের মধ্যে হারায়, যেটা কিনা এখন আমরা চ্যাম্পিয়ন্স লিগ নামে জেনে থাকি। কিন্তু ফাইনালে গিয়ে বেনফিকার হাতে 3-2-এ হারে। স্টিল বার্সেলোনার জন্য এটা খুবই বড় অ্যাচিভমেন্ট ছিল, কারণ বার্সেলোনা নিজের হিস্টোরিতে ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে। তারপর 1968-এ বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে সান্টিয়াগো বার্নাবেউয়ে কোপা দেল রে হারিয়ে দেয় ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কোর সামনে, যে কিনা ওই কোপা দেল রে ফাইনালটা দেখছিল আর ডিক্টেটর ছিল, যার কারণে বার্সেলোনার এইরকম অবস্থা হয়েছিল। আর তার সামনেই বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে কোপা দেল রে ফাইনাল হারিয়ে দেয় সান্টিয়াগো বার্নাবেউতে। তারপর 1974-এ ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কোর ডিক্টেটরশিপ শেষ হয় আর বার্সেলোনা এগেন নিজের নাম চেঞ্জ করে ফুটবল ক্লাব দে বার্সেলোনা করে দেয় আর নিজের অরিজিনাল ডিজাইনে ফিরে যায়, যে জায়গাতে ক্যাতালুনিয়ার ফ্ল্যাগ লাগানো ছিল।
আর এখানে বার্সেলোনার এগেনস্টে যত অপারেশন এবং ডিক্টেটরশিপের কারণে বার্সেলোনার যত ক্ষতি হয়েছে সব শেষ হয়। আর এখান থেকে বার্সেলোনা নিজের লিগে এবং ইউরোপে ডমিনেশন দেখানো শুরু করে। তারপর 1973-74 সিজনে বার্সেলোনা ইউহান ক্রয়ফকে সাইন করে, যেটা কিনা বার্সেলোনার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট সাইনিং ছিল। ওই সময়কালীন বার্সেলোনা আয়াক্স থেকে ইউহান ক্রয়ফকে 9,20,000 ইউরো দিয়ে কিনে আনে। ওই সময়কালীন এটা হাইয়েস্ট ট্রান্সফার ফি রেকর্ড ছিল। আর ইউহান ক্রয়ফ তখন অলরেডি একটা স্ট্যাবলিশ প্লেয়ার ছিল। আয়াক্সের হয়ে অলরেডি উনি চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ডিওর জিতে এসেছে, যার কারণে বার্সেলোনার মতো একটা টিম তার মতো একটা প্লেয়ারকে সাইন করেছে। এটা ওই সময় খুবই একটা বড় ব্যাপার ছিল। আর ইউহান ক্রয়ফ এসে কাউকে ডিসঅ্যাপয়েন্ট করে নাই। ইউহান ক্রয়ফ নিজের ফার্স্ট সিজনেই বার্সেলোনাকে লা লিগা জিতায় আর রিয়াল মাদ্রিদকে ওই সিজন 5-0 হারায়, তাও আবার সান্টিয়াগো বার্নাবাউতে। আর ইউহান ক্রয়ফ প্রেস কনফারেন্সে এটাও বলে ও রিয়াল মাদ্রিদ জয়েন না করে বার্সেলোনা এই কারণে জয়েন করছে কারণ উনি কখনো এরকম ক্লাবকে জয়েন করতে চায় না যারা কিনা ফ্রান্সেসকো ফ্র্যাঙ্কোর সাথে জড়িত। আর ইউহান ক্রয়ফ 1973 এবং 74-এ ব্যালন ডিওর জিতে ইতিহাসে প্রথম প্লেয়ার হয়ে যায় যে কিনা 3টা ব্যালন ডিওর জিতেছিল। তারপর ইউহান ক্রয়ফ নিজের পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা বার্সেলোনার ফ্যানের মন জয় করে ফেলে এবং বার্সেলোনার হিস্টোরির মধ্যে একটা কাল্ট হিরো হয়ে যায়। 1978-এর দিকে স্পেনের মধ্যে ডিক্টেটরশিপের পতন ঘটে আর ডেমোক্রেসি আসা শুরু করে এবং বার্সেলোনার প্রেসিডেন্সিয়াল পদের জন্য রেগুলার বেসে ইলেকশন হওয়া শুরু করে। এরপরে জোসেফ লুইস নুনেসকে বার্সার প্রেসিডেন্ট ইলেক্ট করা হয়, যে কিনা বার্সার ইতিহাসে 22 বছর প্রেসিডেন্ট ছিল। আর এই লোকটা এসেই বার্সেলোনাকে একটা স্টেবল ক্লাব বানায়। নুনেস বার্সেলোনাতে আসার পরে প্রথম যে কাজটা করে তা হচ্ছে একটা একাডেমি ক্রিয়েট করা। আর তোমরা ঠিকই গেস করেছো, জোসেফ লুইস নুনেসই এসে বার্সেলোনার জন্য লা মাসিয়া ক্রিয়েট করে, যেটা কিনা রাইট নাও ওয়ার্ল্ডের বেস্ট একাডেমি হিসাবে কনসিডার করা হয়। আর এটা ক্রিয়েট করেছিল কিভাবে ওইটার ইতিহাসও অনেক ইন্টারেস্টিং। 1979-এ একটা ফার্ম হাউস ছিল, ওটা নুনেস কিনে ফেলে, যেটাকে এখন আমরা লা মাসিয়া হিসেবে জানি। আর লা মাসিয়ার অ্যাকচুয়াল মিনিংও হচ্ছে দ্য ফার্ম হাউস। আর নুনেস এই ফার্ম হাউসটা কিনে একটা একাডেমি ক্রিয়েট করে যেখানে বার্সেলোনাতে ইয়াং প্লেয়ারদেরকে ট্রেনিং করা হতো। আর রাইট নাও আমরা লা মাসিয়াকে দুনিয়ার বেস্ট একাডেমি হিসেবে কনসিডার করি। আর বার্সার ইতিহাসে লা মাসিয়া হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্রিয়েশন, যেখান থেকে মেসি, ইনিয়াস্তা, জাভি, ফ্যাব্রিগাস, বুস্কেটস আরো কত কত লেজেন্ড বের হয়েছে। তো বার্সার ইতিহাসের মধ্যে লা মাসিয়ার ক্রিয়েশনটা সব থেকে বড় অবদান রেখেছে। আর নুনেজের কাছে ক্লাবের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ছিল। যেসব প্লেয়ারগুলা হাই ওয়েজ ডিমান্ড করবে তাদের ডিমান্ড ফুলফিল না করা এবং তাদেরকে রিলিজ করে দেওয়া। আর এই পলিসিটার কারণে ম্যারাডোনা, রোমারিও, রোনালদোর মতো প্লেয়ারদেরকে রিলিজ করে দেওয়া হয়েছিল, কারণ নুনেজের কাছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা সবথেকে ইম্পর্টেন্ট ছিল। আর এইসব প্লেয়ার হাই ওয়েজেস ডিমান্ড করার কারণে তা ক্লাবের পলিসির থেকে ভিন্ন ছিল। আর নুনেজের লা মাসিয়ার উপর অনেক বিশ্বাস ছিল, নিজের সিস্টেম, নিজের একাডেমির উপরে, যার কারণে এই সময়টাতে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব হতে সাহায্য করে। এরপরে বার্সেলোনা 1982-তে ম্যারাডোনাকে সাইন করে বোকা জুনিয়র্স থেকে 5 মিলিয়ন দিয়ে, যেটা কিনা ওই সময় খুবই একটা হিউজ সাইনিং ছিল বার্সেলোনার জন্য। আর বার্সেলোনা ফ্যান্সরাও খুবই খুশি ছিল এই সাইনিংটার থেকে, কারণ ম্যারাডোনার মতো একটা হিউজ প্লেয়ার বার্সেলোনার হয়ে খেলছে, এটা ওই টাইমে খুবই হিউজ একটা ব্যাপার ছিল। অ্যান্ড ওটার পর এগেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে ফাইনাল জিতে নেয়। ম্যারাডোনা বেশি একটা সময় বার্সেলোনাতে ছিল না, ন্যাপোলির জন্য বার্সেলোনাকে ছেড়ে ম্যারাডোনা চলে যায়। কিন্তু এটা সবার জন্য একটা স্টেটমেন্ট ছিল যে বার্সেলোনা চাইলেও বড় প্লেয়ারদেরকে সাইন করতে পারে। আর আস্তে আস্তে বার্সেলোনা ইউরোপিয়ান ফুটবলের মধ্যে নিজের ডমিনেশন দেখানো শুরু করে এবং ক্লাবটাও একটা স্টেবল পজিশনে চলে যায়। এরপরে 1984-85 সিজনে টেরি ভেনেবেল হয়ে যায় বার্সেলোনার ম্যানেজার, যে কিনা প্রথম সিজনে এসেই বার্সেলোনাকে নোটওয়ার্দি অফ পয়েন্টস নিয়ে লা লিগা জিতায়। এর পরের সিজনে টেরি বার্সেলোনাকে নিজের লাইফে সেকেন্ড ইউরোপিয়ান ফাইনাল খেলায়, যেটা কিনা স্টাও বুচারেস্তির এগেনস্টে হচ্ছিল। আর খুবই ড্রামাটিক ওয়েতে প্লান্টির মধ্যে গিয়ে বার্সেলোনা ম্যাচটা হেরে যায়। এই ফাইনালটা সিভিয়ার মধ্যে হচ্ছিল, কিন্তু স্টিল ফ্যান্সরা ফাইনালটা হারা সত্ত্বেও হ্যাপি ছিল, কারণ ক্লাবের মধ্যে প্রোগ্রেস হচ্ছিল, বার্সেলোনা একটা রাইট ডিরেকশনের দিকে যাচ্ছিল। এরপর 1986-এর ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার গ্যারি লিঙ্কারকে বার্সেলোনা সাইন করে ক্যাম্প নিউ নিয়ে আসে। কিন্তু বার্সেলোনা এই সময়টাতে ওইরকম সাকসেস টেস্ট করতে পারে নাই, যার কারণে নুনেজের এগেনস্টে রেবেলিয়ন করা স্টার্ট করে, প্লেয়াররাও রেবেলিয়ন করা স্টার্ট করে দেয় নুনেজের এগেনস্টে। আর নুনেজের বেশি একটা সময় বাকি ছিল না এই বার্সা টেনিওরের জন্য। কিন্তু ট্রফি ওয়াইজ
সিজন সাকসেসফুল হয় কারণ ওই সিজনে বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে কোপা দেল রে জিতে নেয়। তারপরও স্টিল অফ দ্য পিচ বার্সেলোনার সিচুয়েশনটা অত একটা ভালো ছিল না, কারণ প্রেসিডেন্টের সাথে প্লেয়ারদের সম্পর্ক ঠিক যাচ্ছিল না। কিন্তু স্টিল অন দ্য পিচ নুনেজের কাজ ভালো চলছিল, যার কারণে ওই সময়টাতে নুনেজ প্রেসিডেন্ট থেকে যায়। এবং 1988-এ এগেন ইউহান ক্রুইফ বার্সেলোনাতে এসে পড়ে, কিন্তু এবার অ্যাজ আ ম্যানেজার হিসেবে। আর আসার পরেই একটা সুপার বার্সেলোনা টিম ফর্ম করে, যে টিমের মধ্যে ছিল পেপ গার্দিওলা, জোসে মারি বাকেরো, জন আদোনি, মিগেল নাদাল, রোনাল্ড কোমেন, মাইকেল ল্যাদ্রপ, রোমারিও এবং স্টোইচকোভ। আর আমরা ইউহান ক্রুইফের আন্ডারে এরকম একটা টিম দেখতে পারি যেখানে মিক্স অফ লা মাসিয়া প্লেয়ার ছিল, কিছু ইন্টারন্যাশনাল সাইনিং ছিল, কিছু বিগ নেম প্লেয়ার ছিল। আর ফাইনালি ইউহান ক্রুইফের আন্ডারে একটা আমরা বার্সার ড্রিম টিম দেখতে পারি, যেটা কিনা অনেক সাকসেস অ্যাচিভ করে। আর পেপ গার্দিওলা ছিল লা মাসিয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট গ্র্যাজুয়েট, যারা কিনা লা মাসিয়ার থেকে বার্সেলোনার টিমের মধ্যে জায়গা করে নেয়। আর ইউহান ক্রুইফের আন্ডারে বার্সেলোনা লাগাতার 4টা লা লিগা জিতে 1991 থেকে 1994 পর্যন্ত। আর 1992-তে ইউহান ক্রুইফের আন্ডারে বার্সেলোনা নিজের লাইফে ফার্স্ট ইউরোপিয়ান কাপ জিতে, যেটা কিনা এখন আমরা চ্যাম্পিয়ন্স লিগ নামে জেনে থাকি। যে জায়গাতে বার্সেলোনা স্যাম্পডোরিয়াকে হারায় ওয়েম্বলির মধ্যে, নিজের লাইফে ফার্স্ট ইউরোপিয়ান ট্রফির সাকসেস টেস্ট করে। ক্রুইফ 8 বছর বার্সেলোনার ম্যানেজার ছিল, যে জায়গাতে বার্সেলোনা 11টা ট্রফি জিতে। এবং নিজের লাস্ট 2 সিজনে ইউহান ক্রুইফ ওরকম কোনো কিছু জিততে পারে নাই। আর প্রেসিডেন্ট নুনেজের সাথেও একটা টেনশন ক্রিয়েট হয়, যার কারণে ইউহান ক্রুইফ আর বেশি দিন বার্সেলোনাতে থাকেনি। আর ইউহান ক্রুইফ বার্সেলোনা ছাড়ার পরে জোয়ান লাপোর্তা, যিনি কিনা এখন রাইট নাও বার্সেলোনার প্রেসিডেন্ট, উনি দ্যাট টাইম একটা প্রপাগ্যান্ডা ছড়ায় নুনেজের এগেনস্টে। ক্রুইফের মতো মানুষ যদি বার্সেলোনাকে ছেড়ে চলে যায়, এর মানে বোঝা উচিত নুনেজের মতো একটা মানুষও কারাপ্ট হয়ে গেছে এবং তার যে মোরাল এবং পলিসি ছিল ওগুলাতে উনি আর স্টিক বাই করছে না। আর লেট 90s-এর দিকে বার্সেলোনা অনেক বড় বড় সুপারস্টার সাইন করে, যেরকম রোনালদিনিও, R9, লুইস ফিগো এবং রিভালদো। কিন্তু এইসব প্লেয়ার বেশি একটা সময়ের জন্য বার্সেলোনার জন্য খেলেনি। এরপরে আমরা আবার দেখতে পারি 99-এ বার্সেলোনা আবার আরেকটা লা লিগা জিতে, কিন্তু এই সময়টাতে বার্সেলোনা ওইরকম ইউরোপিয়ান সাকসেস টেস্ট করতে পারছিল না। আর এই সময়টাতে ইতালিয়ান ক্লাবদের অনেক ডমিনেশন ছিল ইউরোপিয়ান কাপগুলোতে, যেরকম ইন্টার মিলান, এসি মিলান, ইউভেন্টাস। আর এই সময়টাতে বার্সেলোনাকে ইউরোপিয়ান সাকসেস দিতে না পেরে নুনেস নিজের থেকেই রিজাইন করে দেয় বার্সেলোনার প্রেসিডেন্সিয়াল পদ থেকে। আর এই সময়টাতে লুই ভ্যান গাল বার্সেলোনার কোচার ছিল এবং উনিও নুনেজের সাথে রিজাইন করে দেয় বার্সেলোনার পদ থেকে। এবং 2000 থেকে 2003 সালের মধ্যে আমরা জুয়ান গ্যাসপারকে দেখি বার্সেলোনার প্রেসিডেন্ট হতে। আর এই সময়টাতে বার্সেলোনা অত একটা কিছু করতে পারেনি। আর অনেক খারাপ সময় থাকে এটা বার্সেলোনার জন্য, ইউরোপিয়ান লেভেলে তো কিছু করতে পারেইনি। আবার যেসব ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল ওগুলো ক্লাব ছেড়ে চলে যাওয়া শুরু করে, যেরকম লুইস ফিগো বার্সেলোনা ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে যায়। আর এই সময়টাতে বার্সেলোনা এত বাজে পারফরমেন্স ছিল যে 2002-2003 সিজনে ফেব্রুয়ারির দিকে বার্সেলোনা পয়েন্ট টেবিলে 15 নম্বর পজিশনে ছিল। আর বার্সেলোনা এই সময়টাতে ডিক্লাইনের দিকে চলে যেতে শুরু করে। এইসবের পরে জুয়ান গ্যাসপার রিজাইন করে দেয় আর কিছু ইন্ট্রিম প্রেসিডেন্ট আসে, যারা কিনা বেশি সময়ের জন্য ছিল না। আর এরপরে আমরা দেখতে পারি জুয়ান লাপোর্তা বার্সার প্রেসিডেন্ট হয়ে আসে। আর আসার পরে সবার প্রথম যে কাজটা করে যা হচ্ছে রোনালদিনিওকে কিনে আনা PSG থেকে। আর জুয়ান লাপোর্তা এসে বার্সেলোনাকে একটা আলাদা লেভেলেই নিয়ে যায়, কারণ ওই সময়টাতে জুয়ান লাপোর্তা খুবই ইয়াং ছিল আর অনেক এনার্জি আর অ্যাম্বিশন নিয়ে বার্সেলোনাকে চালানো শুরু করে। এরপরে জুয়ান লাপোর্তা রাইকার্ডকে সাইন করে অ্যাজ আ কোচার হিসাবে। আর এইসবের বাদেও জুয়ান লাপোর্তা আরো বড় বড় সাইনিং করে, যেরকম ডেকো, হেনরিক লারসেন, স্যামুয়েল এটো, রাফায়েল মার্কেস এবং এডগার ডেভিডস। আর এরকম প্লেয়ার কিনে আবার বার্সেলোনাকে একটা সুপার পাওয়ার হিসেবে তৈরি করা শুরু করে জুয়ান লাপোর্তা। আর জুয়ান লাপোর্তা এটাও ট্রাই করে লা মাসিয়ার থেকে প্লেয়ারগুলো এসেও জানি টিমের মধ্যে ইন্টিগ্রেট হয়, যেখান থেকে ছিল জাভি, ইনিয়েস্তা, কার্লেস পুয়োল অ্যান্ড ভিক্টর ভালদেস। আর এইসবের পরে আমরা ইনস্ট্যান্ট সাকসেস দেখতে পারি বার্সেলোনার। 2004-05 সিজনে বার্সেলোনা লা লিগা জিতে যায় আর সুপার কাপ দিয়ে স্প্যানিও জিতে যায়। আর এরপর আমরা দেখতে পারি 2005-2006 সিজনে বার্সেলোনা নিজের হিস্টোরির মধ্যে সেকেন্ড UCL জিতে যায়, যেটা কিনা ক্লাবের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। আর্সেনালকে ফাইনালে 2-1 হারিয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়, যার কারণে রোনালদিনিও 2006 সিজনে ব্যালন ডিওর জিতে। আর এই সময়টা বার্সেলোনার জন্য খুবই ভালো একটা পিরিয়ড ছিল। রিয়াল মাদ্রিদকেও সান্টিয়াগো বার্নাবাউতে 3-0 হারিয়ে দেয় বার্সেলোনা। আর জুয়ান লাপোর্তা খুবই অল্প সময়ের মধ্যে বার্সেলোনার সবকিছু একদম ঠিক করে ফেলায়। আর বার্সেলোনা খুবই একটা রাইট ডিরেকশনের দিকে যাচ্ছিল, চ্যাম্পিয়ন্স অফ স্পেন হয়ে যায়,
চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ হয়ে যায়। আর বার্সেলোনা ফ্যানরাই গত 3-4 বছরের স্ট্রাগলের কথা একদম ভুলে গিয়েছিল। কিন্তু এরপরের 2 সিজন বার্সেলোনার জন্য অত একটা সাকসেসফুল ছিল না। 2006-07 সিজনের মধ্যে বার্সেলোনা একদম ট্রফিলেস যায়। আর এর পরের সিজনের যদি আমরা কথা বলি তাহলে চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে সেমিফাইনাল পর্যন্ত যায় আর লা লিগার মধ্যে থার্ড ফিনিশ করে এবং কোপা দেল রের সেমিফাইনাল থেকেও বাদ হয়ে যায়। অ্যান্ড 2 সিজন ট্রফিলেস যাওয়ার কারণে ফ্র্যাঙ্ক রাইকার্ডকে স্যাক করে দেয় জন লাপোর্তা। আর বার্সেলোনা বি টিম থেকে একটা ইয়াং ম্যানেজারকে নিয়ে আসে যার নাম ছিল পেপ গার্দিওলা। ওনাকে প্রমোট করে বি টিম থেকে একদম মেন টিমে নিয়ে আসে। আর 2009 দ্য পেপ গার্দিওলা এরা হ্যাজ বিগেন ফর বার্সেলোনা। এর পরের 4 বছর আমরা দেখতে পারি পেপ গার্দিওলা এই বার্সেলোনার টিম নিয়ে কি করে। আর রাইকার্ডের লাস্টের 2 সিজনের মধ্যে একটা প্লেয়ার ইমার্জ হয়ে আসতে দেখি যার নাম ছিল কিনা লিওনেল মেসি। আর পেপ গার্দিওলার প্রথম সিজনের মধ্যেই মেসি, ইনিয়েস্তা, জাভি, বুস্কেটস, পুয়োল এদেরকে নিয়ে ট্রেভেল জিতে, যার মধ্যে থেকে ম্যাক্সিমাম প্লেয়ারই ছিল লা মাসিয়া গ্রাজুয়েট। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে বার্সেলোনা হয়ে যায় চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ। এটা ছিল বার্সেলোনার ইতিহাসের মধ্যে 3য় নাম্বার চ্যাম্পিয়ন্স লিগ। আর এই সিজনে লিওনেল মেসি নিজের লাইফের ফার্স্ট ব্যালন ডিওর জিতে যায় আর পুরো দুনিয়াকে বুঝিয়ে দেয় একটা নতুন ট্যালেন্টের আগমন হয়েছে। আর সবথেকে থেকে মজার বিষয়, মেসি এই পেপ গার্দিওলার আন্ডারের মধ্যে যে 4 বছর খেলেছে, টানা 4 বছর ব্যালন ডিওর জিতে, নট জাস্ট একটা, টানা 4টা, যেটা ইতিহাসে আগে কোনো প্লেয়ার করে দেখায়নি। আর এই জিনিসটার পুরো ক্রেডিট যায় পেপ গার্দিওলাকে, কারণ পেপ গার্দিওলা আসার পরে মেসিকে একটা আলাদা লেভেলের প্লেয়ার বানিয়ে দেয়। আর পেপ গার্দিওলা একটা বার্সেলোনা বি টিম থেকে এসে নিজেকে একদম স্ট্যাবলিশ করে দেয় যে হি ইজ গোয়িং টু বিকাম এ গ্রেটেস্ট ম্যানেজার অফ অল টাইম। অ্যান্ড আমরা এগেন দেখতে পারি বার্সেলোনা 2010 সিজনের মধ্যে লা লিগা জিতে যায় এবং 2011 সিজনে এগেন ম্যানচেস্টার ইউনাইটেডকে ফাইনালে হারিয়ে আরেকটা ইউসিএল জিতে যায়, যেটা কিনা বার্সার ইতিহাসে 4র্থতম চ্যাম্পিয়ন্স লিগ ছিল। অ্যান্ড 2011 সিজনের মধ্যে খুবই ক্লোজ ছিল বার্সেলোনা আরেকটা ট্রেবল জিতার, কিন্তু কোপা দেল রে সেমিফাইনালের মধ্যে বার্সেলোনা বাদ হয়ে যায়। কিন্তু তারপরেও বার্সেলোনার 2011 সিজন খুবই ভালো যায়। আর আমরা দেখতে পারি লিওনেল মেসি নিজের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিজন দেয়, যে সিজনের মধ্যে লিওনেল মেসি 91 গোল স্কোর করে, যেটা কিনা এখনো ওয়ার্ল্ড রেকর্ড। আর এই রেকর্ডের ধারের কাছেও কোনো প্লেয়ার আসতে পারেনি। আর আমরা দেখতে পারি 2012 দিকে বার্সেলোনার ডমিনেশনের একটা এন্ডের দিকে আসা শুরু করে। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বাদ হয়ে যায় এবং লা লিগা জোসে মরিনিওর রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায়। কোপা দেল রে ওই সিজনের মধ্যে জিতে, ইউসিএল আর লা লিগা দুইটাই জিততে পারেনি বার্সেলোনা ওই সিজন। আর এটাই ছিল গার্দিওলা এরা। এরপর বায়ার্ন মিউনিখের জন্য বার্সেলোনা ছেড়ে চলে যায় পেপ গার্দিওলা। এই গার্দিওলা এরাতে বার্সেলোনা 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতে আর 3টা লা লিগা জিতে, যেটা কিনা 4 বছরের পিরিয়ডে খুবই একটা হিউজ অ্যাচিভমেন্ট। আর এরপর আমরা দেখতে পারি স্যান্টোস থেকে একটা আপকামিং ট্যালেন্ট কিনে নিয়ে আসে বার্সেলোনা, যার নাম কিনা ছিল নেইমার জুনিয়র। আর ওই টাইমে খুবই বড় একটা সাইনিং ছিল এটা বার্সেলোনার জন্য, কারণ ইউরোপের প্রত্যেকটা টিমই নেইমারের পিছনে ছুটছিল ওই সিজন। আর 2013 সিজনের মধ্যে বার্সেলোনা ওইরকম কোনো কিছু জিততে পারেনি। অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগা জিতে যায়। আর আমরা দেখতে পারি লুইস সুয়ারেজকে 2014 সিজনের মধ্যে বার্সেলোনা লিভারপুল থেকে কিনে নিয়ে আসে আর বার্টোমেও এরা শুরু হয়ে যায়। আর এই সময় বার্সেলোনার কোচার ছিল লুইস এনরিকে এবং লুইস এনরিকে 2014 সিজনের মধ্যে বার্সেলোনাকে ট্রেবল জিতায়, যে টিমটার মধ্যে ছিল প্রাইম এমএসএন। আর এই টিমটা দিয়ে বার্সেলোনা ওই সিজন ইউভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে হারিয়ে দেয়, লা লিগাও জিতে যায় এবং কোপা দেল রেও জিতে যায়। আর 2014 বার্সেলোনাটা এত ডেঞ্জারাস ছিল, এই টিমের সাথে কোনো টিম টিকতেই পারে নাই, না লিগের মধ্যে না ইউরোপিয়ান কম্পিটিশনে। কোথাও কোনো টিম একটা মুহূর্তের মধ্যেও মনে হয় নাই যে বার্সেলোনার টিমকে হারাতে পারবে। এবং লুইস এনরিকে এই বার্সেলোনার টিমটাকে নিয়ে একটা ডাইনেস্টি ক্রিয়েট করে ফেলে। কিন্তু এর মাঝখানে আস্তে আস্তে জিনিস খারাপ হওয়া শুরু করে। বার্সেলোনা যেসব বিগ প্লেয়ার রেখে দিয়েছিল টিমের মধ্যে, লাইক নেইমার, মেসি, সুয়ারেজ, ইনিয়েস্তা, জাভি, বুস্কেটস, পিকে, জর্ডি আলবা, টার স্টেগেন, তো এইসব প্লেয়ারদেরকে খুবই একটা বড় ওয়েজ দিয়ে রেখে দিয়েছিল, যার কারণে অন দ্য ফিল্ড তো বার্সেলোনা ট্রফি জিততে পারতেছিল, ভালো খেলতেছিল, কিন্তু অফ দ্য ফিল্ড এইসব ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কারণে বার্সেলোনার কন্ডিশন আস্তে আস্তে খারাপ হতে থাকে, যার কারণে লুইস এনরিকে 2017 সালে বার্সেলোনা ছেড়ে চলে যায়। আর এরপরে বার্সেলোনার কোচার হয় আর্নেস্তো ভ্যালভার্দে। আর আর্নেস্তো ভ্যালভার্দে যখন বার্সেলোনার কোচার হয় তখন নেইমার বার্সেলোনাকে ছেড়ে পিএসজিতে চলে যায়। আর এখন পর্যন্ত এটা
ইতিহাসে সবথেকে বড় ট্রান্সফার ফি যেটা পিএসজি পে করেছিল নেইমারের জন্য। $200 মিলিয়ন দিয়ে বার্সার থেকে নেইমারকে কিনে পিএসজিতে নিয়ে যায়। আর এই টাকাটা বার্সেলোনা ভালো মতো ইউজ করে নেই। বার্সেলোনা দেমবেলে আর কুতিনিওকে বাই করে, যারা কিনা এক্সপেকটেশনের মতো পারফর্ম করতে পারেনি, এবং এইসব প্লেয়ারদেরকে যে একটা বিগ ওয়েজেস দিয়ে রেখে দিয়েছিল বার্সেলোনা, যার কারণে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বার্সেলোনার দিন দিন আরও খারাপ হতে থাকে। কিন্তু স্টিল আর্নেস্তো ভালভার্দে 2017-18 সিজনের মধ্যে বার্সেলোনাকে লা লিগা জিতায়। কিন্তু দুর্ঘটনা হয় চ্যাম্পিয়ন্স লিগে। লিভারপুলের এগেনস্টে অ্যানফিল্ডে বার্সেলোনার ওই ইনফেমাস ডিফিটটা আসে, যে জায়গাতে বার্সেলোনা 3 গোলে লিড করা সত্ত্বেও লিভারপুলের কাছে অ্যানফিল্ডে হেরে যায়। যে লিভারপুল টিমের মধ্যে মেন প্লেয়ার ছিল না, লাইক ফিরমিনিও এবং মোহাম্মদ সালাহ। আর এটা খুবই একটা ড্রামাটিক কামব্যাক ছিল। যারা কিনা ওই ম্যাচটা দেখেছে তারা জানে আমি কিসের কথা বলতেছি। কিন্তু ড্রামাটিক কামব্যাক শুধু লিভারপুল করেনি, বার্সেলোনা পিএসজির এগেনস্টে 2016 সিজনের মধ্যে 6-1 একটা কামব্যাক করে, যেটা কিনা বার্সেলোনার ইতিহাসের মধ্যে সব থেকে বড় কামব্যাক ছিল। কিন্তু লুইস এনরিকের ওই ট্রেবল জিতার পরে বার্সেলোনার ওইরকম কোনো ইউরোপিয়ান সাকসেস আর পায়নি। মাঝখান দিয়ে অনেকগুলো লা লিগা জিতেছে, বাট ইউরোপিয়ান লেভেলের মধ্যে 2015 পর থেকে এই পর্যন্ত বার্সেলোনা কোনো রকম ইউরোপিয়ান টেস্ট সাকসেস করতে পারেনি। আর এইসবের পরে আমরা দেখতে পারি বার্টেমেও স্ক্যান্ডাল ধরা পড়ে যায়। বিউরোফ্যাক্ট কারাপশনের মধ্যে বার্টেমেওর নাম আসার এমনি বার্টেমেও কারাপশন করে ধরা পড়ে যায়। বার্সেলোনাকে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস থেকেও একদম ড্রেন করে ফেলায়। আর এরপরে আমরা দেখতে পারি একটা আনবিলিভেবল জিনিস হইতে, 17 বছর যে কিনা বার্সেলোনাকে দিয়েছিল ওই প্লেয়ারটা বার্সেলোনা ছেড়ে চলে যায়। হ্যাঁ, আমি লিওনেল মেসির কথা বলতেছি। 2021 সিজনের মধ্যে বার্সেলোনা ছেড়ে চলে যায় পিএসজির জন্য লিওনেল মেসি। আর এই সময়টাতেও বার্সেলোনা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুবই বাজে ছিল। আর এরপর আমরা দেখতে পারি অ্যান্টন গ্রিজম্যানকে কিনে একটা বিগ সাইনিং মুভ ছিল, আর এক্সপেকটেশনের মতো পারফর্ম করতে পারেন এই গ্রিজম্যান। আর এই সময়টাতে অনেক কিছু হয়েছে বার্সেলোনাতে। এরপরে জাভি হার্নান্দেজ বার্সেলোনার কোচার হয়, যে কিনা এক টাইমে বার্সেলোনার হয়ে খেলতো। এখন বার্সেলোনার কোচার জাভি হার্নান্দেজ ফার্স্ট সিজনে এসে বার্সেলোনাকে লা লিগা জিতিয়ে দেয়, যার পরে অনেক ফ্যানরাই মনে করেছিল বার্সেলোনার হয়তো আবার একটা রাইজ হবে। কিন্তু এর পরের সিজনগুলোতে এগেন বার্সেলোনা আন্ডার পারফর্ম করে। আর আমরা এই সময়টাতে দেখি লাপোর্তাকে এগেন বার্সেলোনার প্রেসিডেন্ট হইতে, এবং বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার পরে একটা ট্রিকি ডিসিশন নেয় যে জাবিকে স্যাক করে হানজি ফ্লিককে বার্সেলোনার কোচার হিসেবে নিয়ে আসবে, যেটা কিনা শুরুতে অনেক ফ্যান্সরাই প্যাসিমিস্টিক ছিল এবং বলছিল হানজি ফ্লিক জার্মানির সাথে এত বাজে পারফর্ম করেছে, যার কারণে বার্সেলোনার কোচার হিসেবে হানজি ফ্লিক একটা ভালো স্যুট হবে না। কিন্তু হানজি ফ্লিক এসে নিজের ডাউটারদেরকে রং প্রুফ করেছে। ফার্স্ট সিজনের মধ্যে খুবই ভালো খেলে, অলমোস্ট টেবিল জিতার কাছাকাছি ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের কাছে বাদ হয়ে যায়। লা লিগা জিততে পারে, ডোমেস্টিক টেবিল জিতে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারে নাই। খুবই ড্রামাটিক ওয়েতে ইন্টারের কাছে সেমিফাইনালে গিয়ে হেরে যায়। আর এর মাঝে আমরা রাইজ দেখতে পারি প্লেয়ার্স লাইক লামিন ইয়ামাল, যে কিনা বার্সেলোনার একটা নতুন আপকামিং ট্যালেন্ট হয়ে উঠে আসছে। আর বার্সেলোনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বাজে থাকা সত্ত্বেও বার্সেলোনার একাডেমি বার্সেলোনাকে এখনো সার্ভাইভ করে রেখে দিয়েছে। প্লেয়ার্স লাইক লামিন ইয়ামাল, গাভি, পাউ কুবরাসি, ভালদে, এই টাইপের প্লেয়ার বার্সেলোনার একাডেমির থেকে উঠে আসছে, আর বার্সেলোনাকে স্টিল রেলেভেন্ট ক্লাব হিসেবে বাঁচিয়ে রেখেছে। এখন 2025-26 সিজনের মধ্যে হানজি ফ্লিকের অত একটা ভালো পারফরমেন্স না। রিসেন্টলি চেলসির কাছে খুবই হিউমিলেটিং ওয়েতে হেরে গিয়েছে বার্সেলোনা, এবং এল ক্লাসিকোর মধ্যেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায়। রাইট নাও বার্সেলোনার সিচুয়েশনটা অত ভালো না, কিন্তু হোয়াট আই ফিল বার্সেলোনা এই বাজে সিচুয়েশন থেকে এগেন কামব্যাক করবে। এবং বার্সেলোনার হিস্টোরি ভিডিওটা আমরা এখানেই শেষ করি। এই জায়গাতে বার্সেলোনার শুরু থেকে কিভাবে ফাউন্ড হয়েছে, কিভাবে ফ্র্যাঙ্কো ডিক্টেটরশিপের শিকার হয়েছে, এরপরে নুনেজ আসার পরে কিভাবে একটা স্টেবল ক্লাব হয়েছে, কিভাবে ইউহান ক্রাইফ এসে বার্সেলোনাকে নিজে ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগ জিতায়, কিভাবে তারপরে পেপ গার্দিওলা বার্সেলোনাকে একটা সুপার পাওয়ারে পরিণত করে। তো এই ভিডিওর মধ্যে আমরা সব কিছু নিয়ে কথা বলেছি বার্সেলোনার ইতিহাসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত। আর এই ভিডিওতে খুবই এফোর্ট লেগেছে। তোমরা যদি ভিডিওটা পুরোপুরি দেখে থাকো তাহলে প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এবং লাইক করে এবং কমেন্ট করে বলে দিও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আজকের জন্য এতটুকুই। নেক্সট কোনো ক্লাবের হিস্টোরি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।